আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে আছো, নিরাপদে আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সিনিয়র সহকারী শিক্ষক গণিত, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙ্গারিয়া, শরীয়তপুর। পাঠ পরিচিতি। বিষয় সাধারণ গণিত, শ্রেণী নবম ও দশম, অধ্যায় প্রথম। আজকের অধ্যায়ের শিরোনাম হল বাস্তব সংখ্যা, লেকচার 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করো। তোমরা কতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ? তোমাদের হয়তো অনেকেরই মনে প্রশ্ন যে এই সংখ্যাগুলো আসলে কি, এটা দ্বারা কি নির্দেশ করা হয়েছে বা কি বোঝানো হয়েছে, বা এই সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা। তোমাদের হয়তো অনেকেরই মনে এই প্রশ্নটা আছে যে এটা কী ধরনের সংখ্যা হতে পারে। তো আমরা আজকে আমাদের সম্পূর্ণ লেকচার এই সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। সংখ্যা কোনটা কোন ধরনের সংখ্যা, এটা নিয়ে আমরা আজকে সম্পূর্ণ লেকচার সাজানো। আজকের পাঠের শিরোনাম হলো বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। আজকের পাঠে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, বাস্তব সংখ্যার মধ্যে কতগুলো শ্রেণীবিন্যাসে কতগুলো সংখ্যা রিলেটেড, এটা নিয়ে আজকে আমাদের পুরো সম্পূর্ণ লেকচার আমরা আলোচনা করব। আজকের লেকচার থেকে আমরা যা শিখতে পারবো তা হলো: 1. বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস করতে পারবে। 2. বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাসকে সংজ্ঞায়িত করতে পারবে। 3. মূলদ ও অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারবে। তাহলে আমরা আজকের লেকচার থেকে 3টা পয়েন্ট শিখব। 3টা পয়েন্টের মধ্যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, বাস্তব সংখ্যার মধ্যে যত ধরনের সংখ্যা আছে আমরা পুরো শ্রেণীবিন্যাসে দেখব, এবং কি ওই সংখ্যাযুক্ত শ্রেণীবিন্যাসে যতগুলো সংখ্যা আছে ওই সংখ্যাগুলোকে আমরা সংজ্ঞায়িত করব, আমরা সংজ্ঞা শিখব বা ডেফিনেশন শিখব, এবং কি এর মধ্যে মূলদ ও অমূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে সেটাও আমরা শিখব। তো আমরা সরাসরি আজকের লেকচারে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু স্ক্রিনে লক্ষ্য করো। বাস্তব সংখ্যার আলোচনা মধ্যে প্রথমেই আসবে স্বাভাবিক সংখ্যা। আমাদের হয়তো অনেকেরই মনে প্রশ্ন যে স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হলো আমরা বাস্তব জীবনে অর্থাৎ ব্যবহারিক জীবনে যে সকল সংখ্যা ব্যবহার করি সেই সংখ্যাগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলে। আমাদের বাস্তব জীবনে যেই ধরনের সংখ্যা আমরা ব্যবহার করি সেটাই স্বাভাবিক সংখ্যা। যেমন 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি অসংখ্য নাম্বার। আমরা অনেক শিক্ষার্থীরা আছি যে অনেক সময় সংজ্ঞা খুব ভালোভাবে মুখস্থ করি কিন্তু উদাহরণটা লক্ষ্য করি না। আজকের সম্পূর্ণ লেকচার আমরা যতগুলো সংখ্যা নিয়ে আলোচনা করব, আজকের এই লেকচার থেকে তোমাদের বোর্ড পরীক্ষা, যারা এইচএসসি পরীক্ষা দিবা, যারা নবম ও দশম শ্রেণীর সেমিস্টার পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, অন্যান্য আরও যেই কুইজ টেস্ট বা ক্লাস টেস্ট আছে, প্রত্যেকটা পরীক্ষায় যদি বাস্তব সংখ্যা কোনো অধ্যায় থাকে এখান থেকে প্রায়ই 2 মার্কের এমসিকিউ দিয়ে থাকে। আর এই যে 2 মার্কের এমসিকিউ দিয়ে থাকে এটা অবশ্যই সংখ্যাযুক্ত এমসিকিউ। এরকম থাকে: নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা, নিচের কোনটি মৌলিক সংখ্যা, বা নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা আজকের লেকচারটা খুব মনোযোগ সহকারে দেখবা। আমরা প্রত্যেকটা সংখ্যারই ডেফিনেশন পড়ব, তার পাশাপাশি উদাহরণটা একটু মনোযোগ সহকারে একটু দেখব। আমরা অনেক শিক্ষার্থী আছি ডেফিনেশন ভালোভাবে পারি কিন্তু উদাহরণটা আসলে কিভাবে হলো এটা হয়তো আমরা অনেকেই মুখস্থ করি। যেমন মৌলিক সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা এরকম আছে 2,
3, 5 এগুলো আমরা মুখস্থ করি, অহরহ মুখস্থ করি, কিন্তু আসলে বুঝে এটা কেন মৌলিক সংখ্যা, বা এটা কেন যৌগিক সংখ্যা, বা এটা কেন মূলদ সংখ্যা, বা এটা কেন অমূলদ সংখ্যা, এটা বুঝে যদি আমরা অবশ্যই একটু এক্সাম্পলগুলো দেখি, তাহলে খুব সহজে আমরা উত্তর করতে পারবো। তো আমরা বাস্তব সংখ্যার উদাহরণ যদি আসে, তাহলে আমরা খুব সহজে অ্যান্সার করব 1, 2, 3 ইত্যাদি অসংখ্য নাম্বার। তাহলে বাস্তব সংখ্যা, অসংখ্য নাম্বার। আর যদি একইভাবে এখন আমাদের যেহেতু আমরা বাস্তব সংখ্যার আলোচনার প্রথম টপিক হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা হলো আমাদের বাস্তব জীবনে যে সংখ্যা আমরা ব্যবহার করি তা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার উদাহরণ হলো 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি। স্বাভাবিক সংখ্যাকে গণনাকারী সংখ্যা বলা হয়। যদি কখনো আমাদের এমসিকিউতে আসে গণনাকারী সংখ্যা কোন সংখ্যাকে বলা হয়? স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার অপর নাম হচ্ছে গণনাকারী সংখ্যা। মৌলিক সংখ্যা, তোমরা হয়তো তোমাদের পাঠ্য বইতে, তোমাদের বিজ্ঞান বইতে তোমরা মৌলিক রাশি পড়ে আসছো। মৌলিক রাশির সংখ্যাটা যেরকম, ঠিক মৌলিক সংখ্যারও সংজ্ঞাটা ঠিক একই রকমই, জাস্ট একটু ম্যাথমেটিক্যালি একটু চেঞ্জ। যেমন মৌলিক রাশি আমরা পড়ে আসছি, যে রাশিকে বিশ্লেষণ করলে বা ভাঙলে ওই রাশি ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া, অন্য কোনো রাশি পাওয়া যায় না, সেটা ছিল মৌলিক রাশি। তাহলে মৌলিক সংখ্যার ক্ষেত্রে ঠিক ওই কথাটাই থাকবে, একই কথাই থাকবে, যে রাশিকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা যদি একটু বইয়ের ভাষায় মৌলিক সংখ্যাটা যদি একটু স্ক্রিনে লক্ষ্য করি, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমরা মৌলিক সংখ্যা যেমন 2কে 2 দ্বারা ভাগ করতে পারবো এবং 1 দ্বারা ভাগ করতে পারবো, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে 2 মৌলিক সংখ্যা। 3কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, অন্য কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো না, তাহলে 3 মৌলিক সংখ্যা। একইভাবে আমাদের 4 যদি একটু লক্ষ্য করি, 4কে 4 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে এর মানে 4 মৌলিক সংখ্যা হবে না। এর মানে অন্য এক সংখ্যা দ্বারা ভাগ করা গেছে 4, এই জন্য 4 মৌলিক সংখ্যা হবে না। তাহলে একইভাবে যদি আমাদের 5, আমরা যদি 5কে লক্ষ্য করি, 5কে 5 দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে 5 মৌলিক সংখ্যা। 6 যদি তোমরা লক্ষ্য করো, 6কে 2 দ্বারা ভাগ করতে পারবা, 3 দ্বারা ভাগ করতে পারবা এবং 6 দ্বারা ভাগ করতে পারবা, অন্য সংখ্যা দ্বারা ভাগ করা গেছে, এই জন্য 6 মৌলিক সংখ্যা হবে না। একইভাবে 7কে 7 দ্বারা ভাগ করতে পারবা, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা না, তাহলে 7 মৌলিক সংখ্যা। তা আমরা পরবর্তী টপিক হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। আমরা ঠিক মৌলিক রাশি যেমন বিজ্ঞান বইতে পড়ে আসছি, মৌলিক রাশির বিপরীত ছিল যৌগিক রাশি। তো ঠিক যৌগিক রাশিটা যেরকম, ঠিক যৌগিক সংখ্যাটাও ঠিক একই রকমই, জাস্ট ম্যাথমেটিক্যালি চেঞ্জ। তাহলে যৌগিক সংখ্যা কি? যে সংখ্যাকে ওই এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। তাহলে আমরা যদি একটু বইয়ের ভাষায় একটু স্ক্রিনে লক্ষ্য করো, যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক আছে তাদেরকে যৌগিক সংখ্যা বলে। যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক আছে তাদেরকে যৌগিক সংখ্যা বলে। একটু আমরা যৌগিক সংখ্যার উদাহরণগুলো লক্ষ্য করি। তাহলে যেমন আমাদের 4কে 4 দ্বারা ভাগ করতে পারবো, 2 দ্বারা ভাগ করতে পারবো, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা আর 1 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে 4 যৌগিক সংখ্যা। একইভাবে 6কে 6 দ্বারা ভাগ করতে পারবো, 1 দ্বারা ভাগ করতে পারবো, 2 দ্বারা ভাগ করতে পারবো,
3 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে 6 যৌগিক সংখ্যা, যেমন অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। একইভাবে 8কে আমরা 8 দ্বারা তো অবশ্যই ভাগ করতে পারবো, 1 দ্বারা অবশ্যই ভাগ করতে পারবো, তাহলে 8কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো, 2 দ্বারা ভাগ করতে পারবো, এই জন্য হচ্ছে 8 যৌগিক সংখ্যা। তো তোমরা যদি 1 থেকে 10 পর্যন্ত যদি মৌলিক ও যৌগিক সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো কি আমাদের 2, 3, 5, 7। তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা পেলাম 4টা। অনেক সময় অবজেক্টিভ এরকম আসে 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে কত 2, 3, 5, 7, তাহলে 4টি। একইভাবে অনেক সময় প্রশ্ন করে যে 1 থেকে 10 পর্যন্ত কয়টি যৌগিক সংখ্যা আছে, তাহলে যৌগিক সংখ্যা হচ্ছে কত 4, 6, 8, 9, 10, তাহলে কয়টি আছে 5টি। 1 থেকে 10 পর্যন্ত যৌগিক সংখ্যা হবে 4, 6, 8, 9, 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের মৌলিক সংখ্যা খুবই ইম্পর্ট্যান্ট। যৌগিক সংখ্যা যতটা পরীক্ষায় না আসে মৌলিক সংখ্যা খুব বেশি দেয়। তোমরা 1 থেকে 50 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা, একটু দেখবা, বের করে দেখবা। আর একটা জিনিস মনে রাখবা, যেমন 1 থেকে 50 পর্যন্ত যেই সংখ্যাগুলা মৌলিক সংখ্যা পাবা তার অবশিষ্ট যে সংখ্যাগুলা থেকে যাবে ওইটাই কিন্তু তোমাদের হবে যৌগিক সংখ্যা। তো আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। 0 থেকে বড় মানে 0 থেকে যে বড় মানগুলো আছে অবশ্যই ঋণাত্মক না, এটা মনে রাখতে হবে। ধনাত্মক মানে হচ্ছে 0 থেকে বড় মানে হাতের ডান দিকে যাবে। তো 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যাকেই ধনাত্মক সংখ্যা বলে। যেমন ধনাত্মক সংখ্যার উদাহরণ হচ্ছে 0.05, 0.05, 2/3, যেমন 7/5, √3, 1.342, 2.72154. এগুলার সব আমাদের ধনাত্মক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যার সাথে তোমরা অনেক আগে থেকেই পরিচিত। একইভাবে ঋণাত্মক সংখ্যা হবে নেগেটিভ নাম্বার। ঋণাত্মক সংখ্যা হচ্ছে নেগেটিভ নাম্বার, যেটা 0 থেকে ছোট। এটা মনে রাখবা যে হাতের বাম দিক। তুমি মাঝখানে তোমার সম্পূর্ণ বডিটা হচ্ছে 0 আর হাতের ডান দিক হচ্ছে আমাদের সমস্ত ধনাত্মক নাম্বার। একইভাবে হাতের বাম দিক হচ্ছে আমাদের সমস্ত ঋণাত্মক নাম্বার। 0 থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকেই ঋণাত্মক সংখ্যা বলা হয়। যেমন -1, -2, -3। যদি 1 বলা হতো, 1 কিন্তু অবশ্যই ঋণাত্মক সংখ্যা না, 1 কিন্তু ধনাত্মক সংখ্যা। একইভাবে -2/3, -7/5, এগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা। তারপর আছে আমাদের অঋণাত্মক সংখ্যা, নন নেগেটিভ নাম্বার। অঋণাত্মক সংখ্যা যার অপর নাম হচ্ছে নন নেগেটিভ নাম্বার। 0 সহ সকল ধনাত্মক বাস্তব সংখ্যাকেই অঋণাত্মক সংখ্যা বলে। 0 সহ সকল ধনাত্মক বাস্তব সংখ্যাকেই অঋণাত্মক সংখ্যা বলে। যেমন 0, যেমন 0,005, যেমন 1, 2, 3, মানে 0 সহ নিতে হবে। যেমন আমি কিছুক্ষণ আগে তোমাদের বলা হয়েছে, যেমন ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে ধনাত্মক সংখ্যা হচ্ছে তুমি ঠিক তোমার পুরো বডিটা, তোমার সম্পূর্ণ বডিটা হচ্ছে তুমি 0, নিউট্রালে 0, আর তোমার হাতের ডান দিক হচ্ছে ধনাত্মক সংখ্যা, হাতের বাম দিক হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এখন অঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে তুমি সম্পূর্ণ বডিটা মানে যেটা 0 সহকারে নিতে হবে। তাহলে তোমার সম্পূর্ণ বডি প্লাস ডান হাত। তাহলে আমার 0 সহ সকল ধনাত্মক বাস্তব সংখ্যাকে আমরা অঋণাত্মক সংখ্যা বলবো। তাহলে
প্রায় পরীক্ষায় তোমাদের এই ধনাত্মক, ঋণাত্মক এবং অঋণাত্মক সংখ্যার মধ্যে অঋণাত্মক সংখ্যাটাই বেশি আসে, যে নিচের কোনটি অঋণাত্মক সংখ্যা, বা শূন্য কী ধরনের সংখ্যা, এই ধরনের এই রকম কোশ্চেন আছে। এটা কি ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, না অঋণাত্মক সংখ্যা, বা কোনোটিই নয়? তাহলে আমরা খুব সহজেই উত্তর করতে পারবো শূন্য হচ্ছে অঋণাত্মক সংখ্যা বা নন নেগেটিভ নাম্বার। আমাদের পরবর্তী আজকের টপিকের পরবর্তী সংখ্যা হচ্ছে সহমৌলিক। সহমৌলিক দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে, প্রিয় শিক্ষার্থীবৃন্দু একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, তোমরা যদি মৌলিক সংখ্যা পারো তাহলে সহমৌলিক এটাও তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা। দুটা স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে। দুইটা স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদের পরস্পরকে সহমৌলিক সংখ্যা বলে। যেমন 6 ও 35 সহমৌলিক সংখ্যা। 6 ও 35 এদের গসাগু 1, এদের গসাগু হচ্ছে কত? 1। এই জন্য এটা হচ্ছে কি সহমৌলিক সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি? আমাদের মনে অনেকেরই প্রশ্ন যে পূর্ণ সংখ্যা কি? পূর্ণ মানে কি? একটা সংখ্যা সম্পূর্ণটা ওই, যেমন 2 লিখতে হবে, এটা কোনো পূর্ণ। দশমিক, দশমিক এই ধরনের কোনো কিছু সম্পৃক্ততা নাই। যেমন শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। যেমন এটা সম্পূর্ণ টোটালি পূর্ণ হতে হবে, যেমন দশমিক দিয়ে 0.9, যেমন এখানে দশমিক আছে তাহলে এটা পূর্ণ না। এটা যদি 1 হইতো তাহলে পূর্ণ হইতো, যেমন 2 হইতো পূর্ণ হইতো। যেমন এক্সাম্পল একটু যদি লক্ষ্য করো, -3, -2, -1, 0, 1, 2, 3 এগুলো সম্পূর্ণটা পূর্ণ সংখ্যা। তারপরে সংখ্যা হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা। একটু স্ক্রিনে যদি একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যাটা একটু মনোযোগ সহকারে একটু দেখবা, খুব ভালো করে একটু দেখবা, কারণ ভগ্নাংশ থেকে প্রায় প্রশ্ন হয়ে থাকে, খুবই ইম্পর্টেন্ট। ভগ্নাংশ সংখ্যা p/q আকারে যে কোনো সংখ্যা, p/q আকারে যে কোনো সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। p/q আকারের যে কোনো সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। সেখানে অবশ্যই শর্ত হচ্ছে যে কিউর মান নট ইকুয়াল 0। কিউর মান কখনো 0 হতে পারবে না, কিউর মান কখনোই 0 হতে পারবে না। p/q আকারের যে কোনো সংখ্যাকেই ভগ্নাংশ সংখ্যা বলে, কিন্তু প্রথম শর্ত হচ্ছে অবশ্যই কিউর মান 0 হতে পারবে না, কিউ এর মান অবশ্যই 1-এর বড় হতে হবে। কিউ এর মান অবশ্যই 1-এর বড় হতে হবে, শর্ত হচ্ছে আমাদের 2টা। তাহলে ভগ্নাংশ সংখ্যা হইতে হইলে আমাদের মনে রাখতে হবে যে নিচে যে হর p/q, পিটা হচ্ছে আমাদের লব, নিচে হচ্ছে কিউটা হচ্ছে আমাদের হর। মনে রাখতে হবে হর কখনোই 0 হতে পারবে না, কখনোই 0 হতে পারবে না। এমনকি আরেকটা দ্বিতীয় সত্য হচ্ছে অবশ্যই হরের মান 1-এর থেকে কি হতে হবে? বড় হতে হবে। যেমন হাফ 1/2, তাহলে এখানে পি এর মান হচ্ছে 1 আর 2টা হচ্ছে কিসের মান? কিউ এর মান। একইভাবে -5/3, তাহলে 5টা হচ্ছে মাইনাস, আমার পির মানটা হচ্ছে -5, কিউর মানটা হচ্ছে আমাদের 3। যেমন আমাদের হচ্ছে 5/2, তাহলে 5টা হচ্ছে আমাদের পি আর 2টা হচ্ছে আমাদের কি? কিউ। তাহলে আমাদের 2টা শর্ত, একটু 3টা উদাহরণ যে আমরা আলোচনা করলাম, এই 3টা উদাহরণের মধ্যে যদি একটু মনোযোগ দাও তাহলে একটু বুঝতে পারবা। তাহলে আমাদের শর্ত ছিল ভগ্নাংশ সংখ্যা হতে হলে আমাদের শর্ত ছিল 2টা, তাহলে অবশ্যই p/q আকার হতে হবে, এটা তো প্রধান শর্ত। প্রধান শর্ত হওয়ার পর প্রথম শর্ত হচ্ছে অবশ্যই কিউ এর মান নট ইকুয়াল 0, কিউ এর মান 0 হতে পারবে না। এমনকি দ্বিতীয় শর্ত হচ্ছে কিউ এর মান অবশ্যই 1-এর বড় হতে হবে। এই ভগ্নাংশ সংখ্যাকে 2 ভাগে ভাগ করে, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখন অপ্রকৃত ভগ্নাংশ কোনটা হবে? যেখানে অবশ্যই পি বড় কিন্তু কিউ ছোট, যেখানে পি এর মান বড় কিন্তু কিউ ছোট, সেটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। যেমন
3/2, এখানে 3টা হচ্ছে আমাদের বড়, মানে পি এর মানটা বড়, কিউ এর মানটা ছোট। যেন একইভাবে 5/2, তাহলে 5টা এখানে পিটা বড়, আর 2টা হচ্ছে কি আমাদের কিউ এর মানটা ছোট। তাহলে পি এর মান বড় হলে এবং কিউ এর মান ছোট হলে তাহলে এটা হবে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। একইভাবে আমাদের যদি পি ছোট হয় কিউ বড় হয় সেটা হবে আমাদের প্রকৃত ভগ্নাংশ। কিউ যদি আমাদের বড় হয় পি যদি আমাদের ছোট হয় তাহলে সেটা হবে আমাদের প্রকৃত ভগ্নাংশ। যেমন পি এর মান হচ্ছে আমাদের 1, কিউ এর মান হচ্ছে আমাদের 2, তাহলে 1/2, তাহলে এখানে 1/2, 2টা হচ্ছে আমাদের নিচে, কিউ বড়, তাহলে এখানে অবশ্যই এটা হবে প্রকৃত ভগ্নাংশ। যেমন 3/3/7 বা 3/7, তাহলে এখানে 3টা হচ্ছে আমাদের পি এর মান, একইভাবে কিউ এর মানটা হচ্ছে আমাদের 7। তাহলে এখন এই 7টা আমাদের বড়, 3টা হচ্ছে আমাদের পি হচ্ছে আমাদের কি ছোট। তাহলে এখানে আমাদের কিউ এর মান বড়, পি এর মান ছোট হলে সেটা হবে আমাদের প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা খুব সহজেই কিন্তু যদি আমরা শর্ত মনে রাখি প্রকৃত ভগ্নাংশ কোনটা, কোনটা অপ্রকৃত ভগ্নাংশ, বা ভগ্নাংশর শর্ত কি, এটা যদি খুব সহজেই মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই এমসিকিউ উত্তর করতে পারবো, অ্যান্সার করতে পারবো। তোমাদের প্রায় পরীক্ষায় আসে যে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ। তোমাদের প্রথম ভগ্নাংশর শর্ত হচ্ছে প্রধান হচ্ছে 2, প্রধান শর্ত একটা থাকবে, তার সাথে 2টা শর্ত। প্রধান শর্ত হচ্ছে অবশ্যই পি/কিউ আকারের সংখ্যা হতে হবে। প্রথম শর্ত হচ্ছে পি এর মান এই যে কিউ এর মান নট ইকুয়াল 0, মানে আমাদের হরের মান 0 হতে পারবে না, এমনকি অবশ্যই হরের মান 1-এর থেকে বড় হতে হবে। এই আমাদের তাহলে ভগ্নাংশ সংখ্যা ফুলফিল হলো। এখন আমাদের কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত। প্রকৃতর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের অবশ্যই কিউ বড়, পি ছোট, আর অপ্রকৃতর ক্ষেত্রে আমাদের পি বড়, কিউ ছোট। তাহলে আমরা খুব সহজেই উত্তর করতে পারবো। তো আমরা পরবর্তী সংখ্যায় যদি যাই, মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি/কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। যে সংখ্যাকে পি/কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে আমরা একটু যদি বইয়ের ভাষায় লক্ষ্য করি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু স্ক্রিনে লক্ষ্য করো, পি/কিউ আকারের যে কোনো সংখ্যাকেই মূলদ সংখ্যা বলে, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে অবশ্যই ভগ্নাংশ, কিন্তু বাট পূর্ণ হতে হবে। এখানে কোনো দশমিক বা কোনো কিছু থাকলে হবে না, সেটা মূলদ সংখ্যা হবে না। তাহলে অবশ্যই পি ও কিউ পূর্ণ সংখ্যা হতে হবে, কিন্তু আরেকটা শর্ত দেওয়া আছে, কিউ এর মান নট ইকুয়াল 0, কিউ এর মান 0 হতে পারবে না। এর মানে কি হরটা আমাদের 0 হতে পারবে না। এখন আমরা যদি একটু লক্ষ্য করি নিচের কোনটি মূলদ সংখ্যা, একটু যদি লক্ষ্য করি উদাহরণে, যেমন 3/1, 3/1 সমান সমান 3, 3/1, 3টা হচ্ছে আমাদের পি আর একটা হচ্ছে আমাদের কি কিউ। দেখো এখানে কিউ এর মান কিন্তু 0 না, কিউ এর মান অবশ্যই, যেমন ভগ্নাংশের ক্ষেত্রে শর্ত ছিল অবশ্যই কিউ এর মানটা কি হতে হবে, 1-এর বড় হতে হবে। আমরা পরবর্তী এক্সাম্পলে যদি লক্ষ্য করি 11/2, 11/2 এটাকে যদি আমরা ভাগ করি 5.5, 11/2 হচ্ছে 5.5। যেমন 5/3, 1.666, এগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে আমরা এক কথায় মূলদ সংখ্যা বলতে পারবো কি, যেই সংখ্যাকে পি/কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু মূলদ সংখ্যার 2টা প্রধান শর্ত হচ্ছে পি ও কিউ অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে কিউ এর মান কখনোই 0 হতে পারবে না। তাহলে আমাদের যদি পরীক্ষায় আসে যে নিচের কোনটি মূলদ সংখ্যার উদাহরণ, তাহলে খুব সহজে আমরা উত্তর করতে পারবো। একটু মূলদ সংখ্যা নিয়ে একটু নোট আছে, যদি একটু নোটটা একটু তোমরা প্রত্যেকে একটু মনোযোগ সহকারে তোমাদের মেমোরিতে সেট করে নাও নোটটা, যে মূলদ সংখ্যাকে দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবে লেখা যায়। মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবে লেখা যায়, অর্থাৎ সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাই মূলদ সংখ্যা। তাহলে আমরা এক কথায় বলতে পারবো যে সমস্ত পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমাদের জন্য উদাহরণ খুব সহজ হয়ে গেল। তাহলে সমস্ত পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে কি মূলদ সংখ্যা। তাহলে আমরা সমস্ত পূর্ণ সংখ্যা মানে কি, যেমন 1, 2, 11, 12, এরকম অসংখ্য নাম্বার, যেমন 99, এগুলো পূর্ণ সংখ্যা।
তাহলে এটা অবশ্যই মূলদ সংখ্যা। যদি এখানে ভগ্নাংশ সংখ্যা 7/3, এটা অবশ্যই কি মূলদ সংখ্যা। তাহলে আমরা খুব সহজেই মূলদ সংখ্যা চিহ্নিত করতে পারবো। এই নোটটা তোমাদের মাথায় খুব সহজেই সেট করে নাও। প্রয়োজনে আমি বলার সাথে সাথে একটু একবার লেখো, তাহলে খুব সহজেই তোমাদের জন্য তোমাদের মেমোরিতে সেট হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তাহলে মূলদ সংখ্যা আমরা বলতে পারবো কোনগুলা মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা আমরা কোনগুলা বলতে পারবো? তাহলে সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে আমরা খুব সহজেই উদাহরণগুলা আমরা ধরতে পারবো। আমরা অনেক স্টুডেন্টরা আছি বা ছাত্রছাত্রীরা আছি যারা হচ্ছে উদাহরণ মুখস্থ করে আসলে উদাহরণ কমন ফালানোটা খুব কঠিন। যদি তুমি বুঝে উদাহরণ প্রয়োগ করাটা মানে জানতে পারো বা বুঝতে পারো, তাহলে খুব সহজেই কিন্তু উদাহরণ চিহ্নিত করতে পারবা। তাহলে এখন আমাদের মূলদ সংখ্যা শেষ, এখন অমূলদ সংখ্যা কোনটি? তাহলে আমরা অমূলদ সংখ্যা হচ্ছে ঠিক মূলদ সংখ্যার অপোজিটগুলা। তাহলে আমরা বলতে পারবো অমূলদ সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন p ও q অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে এবং q নট ইকুয়াল 0, q এর মান 0 হতে পারবে না, সেটা হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যা। তাহলে আমরা একটু যদি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি স্ক্রিনে একটু লক্ষ্য করো, আমরা যদি বইয়ের ভাষায় বলি, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল 0, q এর মান 0 হতে পারবে না, তাকে অমূলদ সংখ্যা বলে। তাকে অমূলদ সংখ্যা বলে। তার অমূলদ সংখ্যার প্রথম শর্ত হচ্ছে p/q আকারে প্রকাশ করা যাবে না। যেখানে p ও q হবে পূর্ণ সংখ্যা, q এর মান নট ইকুয়াল 0, তাহলে এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে যেমন অমূলদ সংখ্যা একটু যদি উদাহরণ লক্ষ্য করি, √2, তাহলে √2 এর মান হচ্ছে যেমন রুট যুক্ত অংশ, তাহলে এটার মান হচ্ছে 1.41423 ... অসংখ্য মান। তাহলে এটা হচ্ছে কি একটা অমূলদ সংখ্যা। যেমন √3, √5, √11। যদি এখানে √4 থাকতো, √4 কখনো অমূলদ সংখ্যা হবে না। তাহলে অমূলদ সংখ্যা হবে না কেন? এর কারণ হচ্ছে √4কে আমরা এরকম লিখতে পারি 2², তাহলে স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে আমাদের 2 হয়, এটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা অবশ্যই তখন কী হয়ে যাবে? মূলদ সংখ্যা। যেমন √7, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা একটা বিশেষ নোট, একটু মেসেজ তোমরা একটু মেমোরিতে সেট করে নাও, বা মূলদ সংখ্যার মতো ঠিক একইভাবে একটু খাতায় লেখো যে পূর্ণবর্গ নয় এইরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশটাই হচ্ছে অমূলদ সংখ্যা। যেটা পূর্ণবর্গ নয় এইরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশটাই হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন √9টাকে আমি এরকম লিখতে পারি 3², স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে শুধু 3 হবে, তখন এটা কিন্তু মূলদ হয়ে যাবে। তাহলে এটা অবশ্যই পূর্ণবর্গ। আর পূর্ণবর্গ নয় কোনটি? যেমন √13কে 13কে কিন্তু কোনো পূর্ণবর্গ বর্গরূপ কোনো কিছু করা যায় না, যেমন এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। যেমন √17, তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। তাহলে আমরা খুব সহজেই কিন্তু মূলদ এবং অমূলদ খুব সহজেই চিহ্নিত করতে পারবো যদি আমাদের এই দুইটা মেসেজ মনে রাখি। মূলদের ক্ষেত্রে মেসেজটা হচ্ছে সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, আর অমূলদ হচ্ছে যেটা পূর্ণবর্গ নয় এবং স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেকচারের মধ্যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। এখান থেকে বিগত বোর্ড পরীক্ষাতে তোমরা যদি অ্যানালাইসিস করো, তোমাদের বোর্ডে যদি 2টা প্রশ্ন হয়ে থাকে, এমনকি এই 2টা প্রশ্ন এই একটা টপিক থেকে, এই 2টা টপিক থেকেই দেয়। আর প্রতি বছরই মূলদ অমূলদ, নিচের কোনটি মূলদের উদাহরণ, নিচের কোনটি অমূলদের উদাহরণ, এরকম প্রতি বছরই তোমাদের আসে। ইভেন এমনকি তোমাদের সেমিস্টার পরীক্ষা, তোমাদের অন্যান্য যেই ক্লাস টেস্ট বা মডেল টেস্টগুলো আছে, ওখানেও প্রায় প্রশ্ন হয়ে থাকে। আমাদের পরবর্তী টপিক হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কি? মূলদ ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা
হলে মূলদ ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলে। যেমন সেই সংখ্যাটা অবশ্যই মূলদ ও অমূলদ, যে সেটাকে যদি আমরা দশমিক দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। যেমন 3.5, 3.5, যেমন 5/2, 5 রে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 2.5, তাহলে 2.5, তাহলে দশমিক আসতেছে। যেমন 10/3, তাহলে এটাকে আমরা ভাগ করলে পাবো 3.333। তাহলে দশমিক ভগ্নাংশ যদি বলে যে নিচের কোনটি দশমিক ভগ্নাংশ, তাহলে আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো যে মূলদ সংখ্যা অবশ্যই অমূলদ সংখ্যাকে যদি দশমিক দিয়ে প্রকাশ করা যায় তাহলে সেটা হবে আমাদের দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশটা দুই প্রকার। দশমিক ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমাদের সসীম দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। সসীম মানে কি? যেটা আমাদের কাউন্টেবল, মানে যেটা কাউন্ট করতে পারি। আর অসীম মানে কি? যেটা ডট 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 দিয়ে যেটা কোনো কাউন্ট পরিমাপ নাই, সেটা অসংখ্য। যেমন সসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ হলো 3.5, যদি একটু স্ক্রিনে লক্ষ্য করো। আর অসীম দশমিকের ভগ্নাংশ হলো যেমন 3.333333, অসংখ্য নাম্বার ডট 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 দিয়ে গেলাম। অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অংশের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলে। যদি একই অংশ পুনরাবৃত্তি হয় তাহলে সেটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন দশমিকের পর এরকম থাকলো, যেমন এরকম একটা সংখ্যা এরকম থাকলো 2.45454545 এরকম ডট ডট ডট, তাহলে একই সংখ্যার পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে এটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন এর উদাহরণ হচ্ছে 3.33333, একই সংখ্যা পুনরাবৃত্ত হচ্ছে। আর যদি পুনরাবৃত্ত না হয় তাহলে সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। যেটা পুনরাবৃত্ত হবে না সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। যেমন 1.4142, এলোমেলো, দশমিকের পর এলোমেলো সংখ্যা, তাহলে এলোমেলো সংখ্যা যদি হয় তাহলে ওইটা হবে আমাদের অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আমাদের যদি দশমিক ভগ্নাংশ থেকে যদি কোনো এমসিকিউ থাকে তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো নিচের কোনটি সসীম দশমিক ভগ্নাংশ, নিচের কোনটি অসীম দশমিক ভগ্নাংশ, আবার অসীম দশমিকের মধ্যে কোনটা আবৃত দশমিক, কোনটা অনাবৃত দশমিক, তাহলে খুব সহজেই নির্ণয় করতে পারবো। আজকের লেকচারে আমরা যে বাস্তব সংখ্যা, প্রথমেই আমরা হয়তো বলা হয়েছে যে বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তা আমাদের হয়তো অনেকেরই মনে প্রশ্ন ছিল যে আসলে বাস্তব সংখ্যাটা কি। যেহেতু আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব তাহলে বাস্তব সংখ্যাটা কি, তাহলে আমরা একটু যদি স্ক্রিনে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবিন্দু, বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এক কথায় বলতে পারি এই পৃথিবীতে যত ধরনের সংখ্যা আছে, ম্যাথমেটিক্যালি যত ধরনের সংখ্যা আছে সবগুলো হচ্ছে কি সংখ্যা? বাস্তব সংখ্যা। তাহলে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। যেমন একটু যদি স্ক্রিনে লক্ষ্য করো, যেমন 0, +-1, +-2, +-3 ডট ডট, যেমন +1 ও +2, একইভাবে -1, -2, -3, একইভাবে যদি একটু লক্ষ্য করো +-1/2, +-3/2, +-4/3, √2, √3, √5, এগুলো তো অমূলদ সংখ্যা, তাহলে এটা অবশ্যই কি সংখ্যা? বাস্তব সংখ্যা। তাহলে 1.23, 0.415, তাহলে আমরা খুব সহজেই বাস্তব সংখ্যা যদি থাকে যে নিচের কোনটি বাস্তব সংখ্যা, তাহলে আমরা খুব সহজেই উত্তর করতে পারবো। তাহলে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। এখন আমরা বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস দেখব। একটু যদি স্ক্রিনে লক্ষ্য করো বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস, তাহলে বাস্তব সংখ্যাটা দুইটা দেখো, দুই দিকে দুইটা হাত দিয়ে ভাগ করা। তাহলে বাস্তব সংখ্যা প্রথম আছে, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। বাস্তব সংখ্যা হচ্ছে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ।
তাহলে মূলদ মূলদকে আবার মূলদকে আবার দুইটা পয়েন্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পূর্ণ, একটা হচ্ছে ভগ্নাংশ। একটা হচ্ছে পূর্ণমান, একটা হচ্ছে ভগ্নাংশ। আবার পূর্ণমানকে দুইটা পয়েন্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ঋণাত্মক, মাঝখানে হচ্ছে জিরো, তারপর হচ্ছে ধনাত্মক। তাহলে পূর্ণ মানে হচ্ছে তোমার বডিটা হচ্ছে জিরো, হাতের ডান দিক হচ্ছে ধনাত্মক, বাম দিক হচ্ছে ঋণাত্মক। ভগ্নাংশকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। একইভাবে ঋণাত্মক সংখ্যাকে আমরা টোটাল যে সংখ্যাগুলো পেলাম, টোটাল যে ঋণাত্মক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা বা এই ধরনের সংখ্যাগুলো যেগুলো আমরা পেলাম, এই টোটাল সংখ্যাগুলোকে আবার দুইটা পয়েন্টে ভাগ করে। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে যৌগিক সংখ্যা। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে যৌগিক সংখ্যা, মাঝখানে 1 থেকে যাবে। আর সাধারণ ভগ্নাংশকে টোটালে তিনটা ভাগে ভাগ করে। একটা হচ্ছে প্রকৃত, অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশ। প্রকৃত, অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে দুইটা ভাগে ভাগ করে। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। একটা অসীম দশমিক ভগ্নাংশকে আবার দুইটা ভাগে ভাগ করে। একটা হচ্ছে আবৃত অসীম দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। তো আমরা এই ফ্লো চার্টটা থেকে একটু যদি লক্ষ্য করি, তোমরা প্রত্যেকে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। আজকে সম্পূর্ণ লেকচার আমরা কি আলোচনা করলাম, সেই সম্পূর্ণ আলোচনার উপর আমাদের এখন একটা ফিগার নিয়ে, এই ফিগারের মধ্যে সমস্ত এক্সাম্পলগুলো দেওয়া থাকবে। আজকে যে ধরনের সংখ্যাগুলো নিয়ে আমরা আলোচনা করা হয়েছে, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে কি, বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা হচ্ছে কি, সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যাটা হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে কি অমূলদ। তাই এখন আমাদের অনেকেরই মনে প্রশ্ন যে মূলদ সংখ্যার শর্ত কি বা মূলদ সংখ্যা কোনগুলা। যেমন মূলদ সংখ্যার প্রথম শর্ত হচ্ছে P/Q আকার হতে হবে, অবশ্যই Q এর মান নট ইকুয়াল জিরো। কিউ এর মান নট ইকুয়াল জিরো। তাহলে মূলদ সংখ্যার উদাহরণ যদি লক্ষ্য করি, উদাহরণের আগে সমস্ত ভগ্নাংশ সংখ্যা ও পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, যেমন 2, 3 এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার উদাহরণ যদি একটু লক্ষ্য করি, পূর্ণবর্গ নয়, আর যে সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যার যেমন পূর্ণবর্গ নয় এরূপ বর্গমূল সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে, যেমন √2, √3। উদাহরণ স্ক্রিনে একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অমূলদের নিচে দেওয়া আছে পাই। পাইকে আমরা, পাই মানে হচ্ছে 22/7। এটাকে ভাঙলে আমরা টোটালে যেটা পাবো 3.1416 এটা পাবো। তো এটা হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যা। তাহলে এখন লক্ষ্য করা আবার মূলদকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে পূর্ণ, একটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে এখন আমাদের পূর্ণ কোনটা? পূর্ণ হচ্ছে যে সংখ্যাগুলো পূর্ণ থাকবে, যেমন -3, -2, -1, 0, 1, 2, 3। এখন ভগ্নাংশ কোনটি? ভগ্নাংশ সংখ্যা কোনগুলা? ভগ্নাংশ সংখ্যার শর্ত হচ্ছে যেই সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায়, অবশ্যই Q এর মান নট ইকুয়াল জিরো, Q এর মান 1-এর বড় হতে হবে, 1-এর বড় হতে হবে। তাহলে সেটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশ। তাহলে আমরা খুব সহজেই উত্তর করতে পারবো নিচের কোনটি ভগ্নাংশ সংখ্যা। তাহলে খুব সহজে উত্তর করতে পারবো। পূর্ণ সংখ্যাকে আবার তিনটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা মানে কি, যে সংখ্যাটা শূন্য থেকে বড়। যেমন তোমার এরকম বলা হয়েছে যে আমার সম্পূর্ণ বডিটা হচ্ছে জিরো, হাতের ডান দিক হচ্ছে ধনাত্মক, মানে জিরো থেকে সমস্ত বড় সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কোনগুলো হবে? আমার সমস্ত বডিটা হচ্ছে জিরো, আমার হাতের বাম দিকটা হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা। তাহলে এই ধনাত্মক সংখ্যাকে আবার দুইটা ভাগে ভাগ করে। এই টোটাল ধনাত্মক সংখ্যাটাকে আমরা তিনটা পয়েন্টে ভাগ করি। প্রথম হচ্ছে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা, তারপর হচ্ছে মাঝখানে 1 থেকে যে 1টা যে অবস্থায় আছে ওই অবস্থায় থেকে যাবে। তাহলে এখন মৌলিক সংখ্যা কি আর যৌগিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে ওই সংখ্যা এবং অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা ছিল মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। যদি উদাহরণ একটু লক্ষ্য করো, মৌলিক সংখ্যার উদাহরণ দেওয়া আছে 2, 3, 5। 2কে 2 দ্বারা ভাগ করা যায়, 3কে 3 দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 4কে 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, এই জন্য 4 যৌগিক সংখ্যা। 4, 6, 8, 9। আমাদের ভগ্নাংশ সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করে,
একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ মানে হচ্ছে কি, যেমন এক 1/2, 1/2, যেমন 3/2, এটা হচ্ছে আমাদের সাধারণ দশমিক ভগ্নাংশ। এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কোনগুলা? যেগুলোর মধ্যে দশমিক অন্তর্ভুক্ত, যেমন 0.4, যেমন 0.333, এটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে আবার তিনটা ভাগে ভাগ করে। সাধারণ ভগ্নাংশকে আমরা টোটালি 3টা পয়েন্ট পাবো। একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত, সবার শেষে আমরা পাবো মিশ্র। তাহলে এখন আমাদের অনেকেরই মনে প্রশ্ন যে প্রকৃত কোনটা হবে, অপ্রকৃত কোনটা হবে। এটা মনে রাখতে হবে, প্রকৃতর ক্ষেত্রে, প্রকৃত এবং অপ্রকৃতর ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ হতে হলে অবশ্যই আমাদের পি এর মান, অবশ্যই আমাদের পি এর মান ছোট হবে কিন্তু কিউ এর মান বড় হবে। যেমন 1/4, এখানে পি এর মানটা হচ্ছে আমাদের ছোট আর কিউ এর মানটা হচ্ছে 4 বড়, তাহলে 1/4 এটা হচ্ছে প্রকৃত। 3/4, তাহলে 3টা পি এর মান ছোট বা 4টা হচ্ছে কিউ এর মান, তাহলে 3/4, তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রকৃত। আর অপ্রকৃত ভগ্নাংশ হতে হলে শর্ত হচ্ছে আমাদের অবশ্যই পি এর মানটা বড় কিন্তু কিউ এর মানটা কি ছোট। তাহলে যেমন 3/2, একটু উদাহরণ নিচে দেওয়া আছে স্ক্রিনে লক্ষ্য করো, 3/2, তাহলে 3তে হচ্ছে পি এর মান 3 আর 2টা হচ্ছে কিউ এর মান 2, তাহলে 3/2। 4/3, তাহলে 4টা হচ্ছে আমাদের পি এর মান আর 3টা হচ্ছে আমাদের কি কিউ এর মান। তাহলে আবার একইভাবে 7/4, তাহলে 7টা হচ্ছে আমাদের পি এর মান আর 4টা হচ্ছে আমাদের কি কিউ এর মান। তাহলে আমরা খুব সহজেই চিহ্নিত করতে পারবো আমাদের দুইটা পয়েন্ট। প্রকৃত হতে হলে আমাদের অবশ্যই কিউ এর মান বড়, পি ছোট। একইভাবে অপ্রকৃত হতে হলে পি বড়, কিউ ছোট। আমাদের যদি মিশ্র ভগ্নাংশ কোনগুলা, এটা আমরা মিশ্র, যেমন আমরা এরকম বলি না, আমরা পড়ে আসছি এরকম পড়ে আসছি 1 সমস্ত 1/2, এই সমস্ত যুক্ত যেটা, যেমন 1 সমস্ত 1/2 বা 1 সমস্ত 3/4, এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। আমাদের দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশকে দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। সসীম যেটা আমাদের কাউন্ট করা যায়, আর অসীম যেটা আমাদের কাউন্ট করা যায় না। যেমন 0.2, এটা কাউন্ট করা যায়। যেমন এরকম যদি থাকে 3.33333, অসংখ্য নাম্বার, তাহলে এটা হচ্ছে আমাদের অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো কোনটা অসীম কোনটা সসীম, আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। আর মূলদ সংখ্যার মধ্যে আমাদের অসীম অনাবৃত দশমিক, মূলদ সংখ্যার মধ্যে আমরা পাবো অসীম অনাবৃত দশমিক। অসীম অনাবৃত দশমিকের উদাহরণ যেমন মূলদ সংখ্যা √2, √2 মান আমরা যদি ক্যালকুলেটর চাপি তাহলে আমরা অসংখ্য মান আসবে, এটা কোনো নির্দিষ্ট শেষ নয়। যেমন √2 মান হচ্ছে 1.4142135624 অসংখ্য। তাহলে মূলদ সংখ্যা থেকে আমরা পাবো অসীম অনাবৃত দশমিক। তাহলে আজকের লেকচারে আমরা এই ছিল বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস। আজকের লেকচারের আলোকে তোমাদের কিছু কাজ, একক কাজ, যেমন √2 কী ধরনের সংখ্যা বলা হয়, তোমরা খুব সহজেই উত্তর করবা, বাসায় প্র্যাকটিস করবা। আরেকটা এক্সাম্পল দেওয়া আছে 3.5 কী সংখ্যা বলা হয়, 1.666 এটি কী সংখ্যা বলা হয়, এটা তোমাদের একক কাজ। আর তোমরা দলগতভাবে, তোমরা যদি বন্ধুবান্ধবরা একসাথে বসে যদি সলিউশন করতে চাও, সমাধান করতে চাও, তোমার দলগত কাজ হচ্ছে 1 √5 কে কী সংখ্যা বলা হয় এটার ব্যাখ্যা করে, এটা কেন আসলে কি এই সংখ্যা হবে এটা ব্যাখ্যা করতে হবে। 2 11/5 এটি কী সংখ্যা তা ব্যাখ্যা করো, অবশ্যই যুক্তিযুক্ত কারণ দিয়ে ব্যাখ্যা করতে হবে। আজকের লেকচারের আলোকে তোমাদের বাড়ির কাজ হলো উদাহরণসহ বাস্তব সংখ্যার পূর্ণাঙ্গ চার্টটি লিখে আনবে। সমস্ত পুরো চার্টটা বাস্তব সংখ্যার যে আমরা চার্টটা লাস্ট এই টপিকের লাস্টে যে আলোচনা করা হলো বাস্তব সংখ্যার চার্ট নিয়ে, এই সম্পূর্ণ চার্টটা উদাহরণ সহকারে তোমরা প্রত্যেকেই লিখে আনবা। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তোমাদের আরেকটা বাড়ির কাজ দেওয়া হয়েছে আজকের লেকচারের আলোকে। একটা এক্সাম্পল একটু যদি স্ক্রিনে লক্ষ্য করো, 2.5 এবং 2.8 মাঝে একটি মূলদ একটি অমূলদ সংখ্যা লিখে আনবা। এই 2.5 এবং 2.8 মাঝে এমন একটি সংখ্যা লিখে আনবা যেটা হচ্ছে মূলদ, আবার আরেকটি সংখ্যা লিখে আনবা যেটা হচ্ছে কি অমূলদ। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এই ছিল তোমাদের আজকের মতো লেকচার। তোমরা সকলে ভালো থেকো, নিরাপদ দূরত্বে থেকো,
স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।